প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, একজন বাঙালির আজকে নবম পর্বের দ্বিতীয় ভাগ দিতে আপনাদের সামনে উপস্থান করতে এসেছি। এর আগে আপনাদের কাছে আমরা বিদ্যাপতি সম্পর্কে বলেছি, জ্ঞানদাস সম্পর্কে কিছুটা আলাপ করেছি এবং আজ জ্ঞানদাস থেকে আরম্ভ করে গোবিন্দ দাস পর্যন্ত আমরা এই পর্বের ইতি করব। আসুন মূল বিষয়ে যাওয়া যাক। জ্ঞানদাস চৈতন্য উত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। জন্ম বর্ধমান জেলায় 1500 সাল থেকে আনুমানিক 1530 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার রচিত গ্রন্থের সংখ্যা মাত্র দুখানা। জ্ঞানদাসের বৈশিষ্ট্য হচ্ছে তিনি মধ্যযুগীয় কাব্য রচনার ধারা পরিত্যাগ করে সৃষ্টি ও স্রষ্টার মাঝে প্রেমের সম্পর্ক তুলে ধরেন। পদ রচনায় তিনি বিদ্যাপতিকে অনুসরণ করেছেন ঠিকই, কিন্তু তার নিজ বৈশিষ্ট্যে তিনি রাধাকৃষ্ণের রূপকে ভক্ত ভগবানের লীলা বলেই বর্ণনা করেছেন। প্রেম সৌন্দর্য তার কাব্যের মূল বিষয়। বৃন্দাবনের কিশোর কিশোরীর খেলাধুলাকে তিনি মানব জীবনের আলোকে বর্ণনা করে দেবতার মানবায়ন ঘটিয়েছেন। আমাদের হিন্দু শাস্ত্রের বিশেষ করে আউল বাউল এবং সহজিয়া ধর্ম ও বৈষ্ণব ধর্মের মূল কথাই হচ্ছে দেবতার মানবায়ন ঘটানো। রবীন্দ্রনাথ তো তিনিও মানুষের মধ্যেই ভগবানকে দর্শন করেছেন এবং বলেছেন, তাই তোমার আনন্দ আমার পর, আমি এসেছি তাই। এখানে তিনি ধর্মীয় সীমাবদ্ধতাকে অতিক্রম করে সহজ এবং মরময় জীবনের উপর আলোকপাত করেছেন। আর এজন্য তিনি বাংলা ভাষাকেই মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। একদিকে ভাষাও অন্যদিকে সংস্কৃতি দুটিকে সমৃদ্ধ করেছেন। তার বিখ্যাত দুটি পদ আমরা এখানে তুলে ধরছি। রূপ লাগি আখি ঘুরে গুণে মনোভোর, পজি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরানো প্রীতি লাগি থির নাহি বাঁধে, ঘরেরও যতক সবে করে কানাকানি, জ্ঞান কহে লাজ ঘরে ভিজাইনু আগুনি। আরেকটি জনপ্রিয় পদ, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল, অমিয়া সাগরে স্নান করিতে সকলি গরল ভেল, উছল বলিয়া আঁচলে চড়িতে পরিনু অগাধ জলে, লক্ষ্মী চাহিতে দরিদ্র ভেরল, মানিক্য হারানো জলে। আমি মানিক্য হারানো জলে, আমি মানিক্য হারানো জলে, লক্ষ্মী চাহিয়া অগাধ জলেতে, আমি মানিক্য হারানো জলে। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের একজন সৌন্দর্যের কবি, মানবিকতার কবি জ্ঞানদাসের কথা এখানে শেষ করছি। এরপর আমরা আসি পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাসের কাছে। 1535 থেকে 1613 মধ্যে তাঁর আবির্ভাব। জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলায়। গোবিন্দ দাস ছিলেন রূপ, অনুরাগ ও সৌন্দর্যের কবি। তার পদাবলী তিনি ভক্তি, রূপ ও রসের সমন্বয় ঘটিয়ে একই ধারায় প্রবাহিত করেন। তার পদাবলীতে সর্বপ্রথম খুব স্পষ্টভাবে নরনারীর অভিসার শব্দটি পাওয়া যায়। অভিসার শব্দটি পাওয়া যায়, যেটা এখনও আমাদের কবিরা তাদের কবিতার মধ্যে এই শব্দটি ব্যবহার করে থাকেন। তিনি দেখিয়েছেন অভিসারের অর্থ প্রেমিক প্রেমিকার মিলনের উদ্দেশ্যে গোপন স্থানে যাওয়া নয়। অভিসারের অর্থ কাম্য বস্তু লাভে কঠোর কৃচ্ছ সাধন
যেমন মন্দির বাহির কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাত, তাই অতি দূরতর বাদল দোলে, বারে কি বারই নীলনি চল। গোবিন্দ দাস কহে হিতে কি বিচার, ছুটিল বান গিয়ে নর নয়নে নেবার। গোবিন্দ দাস যেমন জ্ঞানদাস যেমন ভক্তিরসে ষষ্ঠ সৃষ্টির মাঝে মিলন ঘটিয়েছেন, গোবিন্দ দাস তেমনি সখ্য রসে স্রষ্টাকে বহুরূপে আরও বেশি আপন করে নিয়েছেন। পাঠকের মনোরঞ্জনের জন্যই তা তুলে ধরছি। শ্রীকৃষ্ণ বহুদিন আগে বৃন্দাবন সেরে চলে এসেছেন। এদিকে কৃষ্ণ বিরহে রাধার প্রাণ যায় যায়। সখীর এই অবস্থা দেখে বিন্দুদূতি কৃষ্ণকে আনতে মথুরায় রওনা হলেন। যমুনার ঘাট পার হয়ে তিনি সোজা রাজবাড়ি সিংহ দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন। সে আওয়াজ কৃষ্ণের কানে পৌঁছালে তিনি দ্বারে এসে বিন্দের নাম ধাম পরিচয় জিজ্ঞেস করলেন। উত্তরে বিন্দুদূতি বললেন, রাজা হয়ে বুঝি তোমার তাও মনে নয়? গোকুল নগরে ডাকাতি করিয়ে বোধেছ কুলের বধূ, তোমায় জানে না যেজন, দেখিয়া সেজন তোমাকে বলিবে সাধু। বলি আমরা সাধু, বলবো না হে, বলি আমরা সাধু, বলবো না হে। রায়চরণে দাসী হয়ে তুমি গোচারণ করেছ হরি। সেই ব্রজের রাখালকে আমরা কখনোই রাজা বলে ডাকতে পারবো না। তারপর সবার মন হরণ করে এখানে এসে তুমি আমাদের মন চুরি করে এখানে এসে রাজা হয়ে আজ তোমার বন্ধুদেরই ভুলে গেছো হে কৃষ্ণ, তুমি একটা চোর। এইভাবে বিন্দুদূতি কৃষ্ণকে তিরস্কার করলেন। এটাই হচ্ছে গোবিন্দ দাসের কাব্যের উপজীব্য এবং মানুষ আর ভগবানের পার্থক্যকে একদম কাছাকাছি নিয়ে আসা। বন্ধু, আজকে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে সবার মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকুন, যতটুকু সম্ভব বিপদমুক্ত থাকুন, রোগমুক্ত থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা এগিয়ে চলেছি আমাদের 2000 বছরের পথ পরিক্রমায়, বাংলার সংস্কৃতি এবং বাংলার অস্তিত্ব সন্ধানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।